মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে বিভিন্ন ধরনের মন্তব্য মানুষের মাঝে আছে। দেলোয়ার হোসেন সাঈদী অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের না সারা পৃথিবীতে বাংলাদেশের কোনো ব্যক্তির পক্ষে এই ধরনের জনসমর্থন আর কারো নেই। অতীতে এই দেশে বহু মানুষেরই মৃত্যু ঘটেছে, কিন্তু কারো জানাজার জন্য মানুষের এইরকম ঢল নামে নেই। এর মধ্যে তার মানে হচ্ছে যে দেশের মানুষের, ধর্মপ্রাণ মানুষের কাছে তার একটা বিশাল জনপ্রিয়তা আছে, এটা সঠিক। একই সঙ্গে তার ৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে একটা বিতর্কিত ব্যাপার আছে। সেটা সবাই বলে যে উনি রাজাকার ছিল, উনি যেহেতু উর্দু জানতেন, পাকিস্তানি বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক থেকে বাঙালিদের উপর লুট, ধর্ষণ, বাঙালিদের হত্যাকাণ্ড এসব বিষয়গুলোতে উনি অংশগ্রহণ করেছেন। এবং যুদ্ধ অপরাধী যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকে তার এই যে যারা বলে যে সে রাজাকার ছিল, তার সপক্ষে প্রমাণাদি সহ তার কিন্তু প্রথমে মৃত্যুদণ্ড, পরবর্তীকালে তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড অবস্থাতেই কারাগারের মধ্যেই তার মৃত্যু ঘটেছে। তাহলে একটা বিষয় হচ্ছে যে জনপ্রিয়তা একটা জিনিস, আর কোনো এক সময় কোনো বিষয়ে যদি অপরাধ করে থাকে, এই বিষয়গুলো কিন্তু আমি জানি না। কেন জানি না? আমি ওইসব এলাকায় তার যে নির্বাচনী এলাকা, সে দুইবার এমপি ছিলেন, সে এলাকায় প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তো আমার ওখানে সংগঠন আছে। তা আমি তাদের কাছে বিভিন্ন সময় জিজ্ঞেস করেছি যে আসলে দেলোয়ার হোসেন সাঈদীর ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এগুলো করেছে কি করেনি। তারা এক বাক্যে না বলছে না, দেলোয়ার হোসেন সাঈদী মানে এমনিতে যুদ্ধ অপরাধী কি না সেটা তার আলাদা ব্যাপার, কিন্তু এই সমস্ত হিন্দু গ্রামে সে বা তার কোনো লোকজন আমাদের কোনো ক্ষতি করেনি। উপরন্তু এমপি থাকাকালে উনি হিন্দু সম্প্রদায়ের মানে কিভাবে উপকার করেছে এটা আমি বলতে পারবো না, কিন্তু দেখা গেছে যে একটা দ্বীপের মতো জায়গায় যেখানে ৫-৬টা হিন্দু বাড়ি, সেখানেও উনি বিশাল ব্রিজ তৈরি করে দিয়েছেন ওই এলাকার জনগণের জন্য, এলাকার জনগণের উপকারে, যেটা সে একজন এমপি জনপ্রতিনিধি হিসেবে মানে হিন্দু সম্প্রদায় তাকে অত্যন্ত উচ্চ আসনে সমাসীন রেখেছে। হিন্দু সম্প্রদায়ের মতে তিনি অত্যন্ত ভালো মানুষ এবং সত্যিকার অর্থেই সমাজের মানে কল্যাণ করে। এখন ঢাকা শহরে আমরা থাকি, ঢাকা শহরে আমরা শুনি যে উনি দেলোয়ার হোসেন রাজাকার, ওই সময় দিলু রাজাকার নামে হিসেবে পরিচিত ছিল। এখন ওরা বলে দিলু আর দেলোয়ার এক না। এই নিয়ে মতদ্বৈধতা আছে এবং মানুষ মনে করে যে তার যে বিচার হয়েছে সাধারণ মানুষের কাছে সেটা হচ্ছে একটা প্রহসন। আমার কাছে কিন্তু অন্য একটা জিনিস মনে হয়েছে যে একটা দেশের স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ এইটা নিয়ে দ্বন্দ্ব সংঘাত পৃথিবীর বহু দেশেই আছে, অনেক দেশে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে। কিন্তু আমার পাশের দেশেও আমরা দেখেছি যারা ভারত স্বাধীনতার বিপক্ষে বহু মানুষ ছিল সেই সময়, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এমনকি খোদ রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র গুপ্ত সহ বহু মানুষ হচ্ছে ইংরেজদের একেবারে খুব কাছের লোক। তারা ফ্রেন্ডস অফ ব্রিটিশ এম্পায়ার এইরকম উপাধিতে তারা ভূষিত হয়েছে এবং ইংরেজ সরকারের বহু সহযোগিতা নিয়ে যারা স্বাধীনতাকামী তাদের বিরুদ্ধে লেখনী চালিয়েছে, তাদের বিরুদ্ধে সমালোচনা করেছে। কিন্তু ভারত সরকার কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনে নাই। ৪৭ সালের পরেও অনেকে বেঁচে ছিল। তারা মনে করে যে কোনো একটা রাজনৈতিক ব্যাপারে পক্ষ এবং বিপক্ষ থাকবে। আজকে ঘটনাক্রমে যদি মানে আমার এটা অ্যাজাম্পশন, যদি একসময় আমরা বেশ কিছুদিন আগে ছোটোবেলায় আমরা শুনছিলাম যে স্বাধীন বঙ্গভূমি নামে একটি দেশ গঠন করতে চায় ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল এইসব ৬টা জেলা নিয়ে। এখন ঘটনাক্রমে ওইখানকার যদি হিন্দুরা ভারতের কিংবা অন্য কারো সহযোগিতায় অথবা নিজেরাই যদি বলে যে আমরা একটা স্বাধীন দেশ তৈরি করতে চাই, যদি স্বাধীন করেই ফেলে ওই এলাকার মুসলিমরা তার বিরোধিতা করলে পরে ওই এলাকার মুসলিমরা তাহলে স্বাধীনতার বিরোধী হয়ে যাবে। আর যদি স্বাধীনতা না করতে পারে তাহলে তারা দেশপ্রেমিক, যারা স্বাধীনতা করতে চেয়েছিল তারা রাষ্ট্রদ্রোহী। এই হলো বিষয়টা। এখন পার্বত্য চট্টগ্রামে যদি কুকি, চীন কারা মিলিয়ে একটা স্বাধীন জুমল্যান্ড তৈরি করতে চায়, এবং যদি ওইখানকার যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশের পক্ষের মানুষ, তারা তো ওর বিরোধিতা করবে। তারা বিরোধিতা করা মানে হচ্ছে তারা যদি স্বাধীন হয়ে যায় তাহলে তারা হলো যুদ্ধ অপরাধী।
আর যদি স্বাধীন না হয় তাহলে এরা দেশপ্রেমিক, ওরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। তো এই কারণেই এই যে গণতন্ত্রের ভিতরে ৭১ সালের মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে উভয় ধরনের লোক ছিল, এবং আওয়ামী লীগের মধ্যেও বহু মানুষ রাজাকার আছে, বহু, খালি শুধুমাত্র জামাতের ওই কয়জন রাজাকার তা না, আওয়ামী লীগের মধ্যে একেবারে প্রতিষ্ঠিত রাজাকার আছে, কমিউনিস্টদের মধ্যেও রাজাকার আছে, যারা ওই সময় নিজেদের বিভিন্ন স্বার্থেই পাকিস্তানিদের সঙ্গে সহযোগিতা করেছে। আমরা বরিশালের ওই যে কি নাম যেন একটা ভদ্র মহিলা ইলেকশন করতেন, মেয়র ইলেকশন, কি নাম, একজন হিন্দু মহিলা, কি চক্রবর্তী, তার বাবা হলো মুক্তিযুদ্ধের সময় রাজাকার, এবং তাদের পাকিস্তানি বাহিনীর নোটের মধ্যেই রয়ে গেছে। এখন দেশ স্বাধীন হয়ে গেছে। এবং কবি শামসুর রহমান, এরাও আমরা শুনেছি যে পাকিস্তানের পক্ষে মানে স্বাধীনতার একদিন আগেও কবিতা লিখেছে। তো এখন এইগুলো নিয়ে শুধুমাত্র এই না, আওয়ামী লীগের মধ্যেও বহুর এই স্বাধীনতা বিরোধী আছে। তো এখন মূলত হচ্ছে তার বিচার, যেটা বিচার হয়েছে সেটা আসলে বিচার যেটা হয়ে গেছে ওটা তো কোর্টের বিরুদ্ধে বলা যায় না, কিন্তু সাধারণ মানুষ যেটা বলে সেটা হলো এই বিচারটা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। যদি রাজনৈতিকভাবে জামাত আওয়ামী লীগের সঙ্গে থাকতো তাহলে কিন্তু তাদের যুদ্ধ অপরাধী হিসেবে গণ্য করারও কোনো সুযোগ ছিল না, করেও নাই। আপনারা জানেন এই সরকার যখন এরশাদ হটাও আন্দোলন করে তখন কিন্তু আমাদের আজকে যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গে একই পাশাপাশি চেয়ারে বসেছে নিজামী, পাশাপাশি চেয়ারে বসেছে এই সমস্ত জামাতের এই সমস্ত নেতারা, একসঙ্গে বৈঠক করেছে, একসঙ্গে যুগপথ আন্দোলন করেছে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তো তারা তো করেছে। এবং একবার হচ্ছে 1996 সালের নির্বাচনের পরে এই আওয়ামী লীগ জামাতের সমর্থনও চেয়েছে সেই সময় রাষ্ট্রপতি নির্বাচনের সময়। তো বিষয়টা টোটালটাই রাজনৈতিক, এটা পলিটিক্যাল। এখন উনি মারা গিয়েছেন। আমি মনে করি যে মানুষের গুণ না থাকলে, কোনো ধরনের গুণাবলী না থাকলে এত পরিমাণ মানুষ হাউমাউ করে কান্নাকাটি করছে সারা দেশে, যেখানে মানুষকে খুঁজে আনা যায় না। এই দেশের অনেক বড় বড় নেতা মারা গেছে, লাশ দাফন করার লোক নাই, তার হচ্ছে একটা জানাজা করার লোক নাই, কিন্তু আজকে যার বিরুদ্ধে এত অভিযোগ, সেখানে সেই কক্সবাজারে দেখলাম যে এত পরিমাণ লোকের সমাগম, পুলিশের গুলি না কার গুলিতে বলে, অনেকে বলে যে একজন লোকও মারা গেছে। ঢাকা শহরে যদি তার অনুমতি হতো, তো আমার যেটা মনে হয়, এটা হচ্ছে আমার ব্যক্তিগত এইটা, যে সরকার একটা ভয়ে ভীত ছিল যে যে পরিমাণ লোক এখানে সমাগম হবে তাহলে হঠাৎ করে একটা গণ অভ্যুত্থান হয়ে যেতে পারে। এই উদ্দেশ্য নিয়েই সরকার এই ভয়ে ভীত হয়েই মূলত হচ্ছে পারমিশনটা দেয় নাই, যার কারণে বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এবং শুধুমাত্র এই জানাজা দেখলেই বোঝা যায় তার জনপ্রিয়তা কতটা। মাঝে একটা ছোট্ট উদাহরণ বলি আর কি। আমার ছোটোবেলায় মনে পড়ে যে আমার পাংশাতে কোনো একটা মানে একটা কলেজ ময়দানে উনি একটা ভাষণ দিতে গিয়েছিলেন। ওই যেখানে ভাষণ হবে সম্মেলন স্থল, ওইখান থেকে অন্তত 4-5 কিলোমিটার দূর থেকেই ওইখানে ভলান্টিয়াররা হচ্ছে মানে ব্যারিকেড দিয়ে দিয়ে লোক, ব্যারিকেড বলতে গেলে লোক যাতে মানে হারিয়ে না যায়, বিশৃঙ্খল না হয়, তাকে সুশৃঙ্খল করে নেওয়ার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাদেরকে করছে। এবং এত পরিমাণ লোক, আমার এলাকায় কিন্তু জামাত অধ্যুষিত এলাকা না, মাংসা বালিয়াকান্দিটা দুটোই হচ্ছে বেশিরভাগ মানে হিন্দু প্রধান, তাও না, মোটামুটি হিন্দু ইসের মধ্যে প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষও কিন্তু তার বক্তব্য শুনতে গেছে। যুদ্ধাপরাধী মামলার সময় সুখরঞ্জন বালি নামে এক ভদ্রলোক, যে ভদ্রলোক হচ্ছে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে তার বিচারে সাক্ষী দিতে আসছিল। সাক্ষী ওনার ছিল যে ওনার ভাইকে আপনার এই এটা দেলোয়ার হোসেন সাঈদীর লোকেরা অথবা সে হত্যা করেছে। তো সেখানে কিন্তু সুখরঞ্জন বালি হাইকোর্ট চত্বর থেকে তাকে উঠিয়ে নিয়ে গেছে এবং কলকাতায় পাওয়া গেছে। এবং উনি এবার এই জানাজায় এসে উনি হাউমাউ করে কান্নাকাটি করেছেন। তো একজন ব্যক্তি ভারত থেকে এসে কান্নাকাটি করার কথা না। যদি বিপদে আপদে পড়ি আমরা অনেক সময় আমরা তার ভালো বলি, কিন্তু নিরাপদ জায়গায় চলে গেলে কিন্তু আমরা ঠিকই বলি যে শালা আমার আটকাইছিল তাই ভালো বলছি, কিন্তু আমি এখন নিরাপদে, ওর আমি ফাঁসি চাই। কিন্তু সে ভদ্রলোক তা না, মৃত্যুর পরে এসেও কান্নাকাটি করেছে। তার মানে বিষয়টা কতটা মানে বেদনার বিষয়। তো আমার যেটা মনে হয় আজকে বাংলাদেশের, বরং বাংলাদেশ এবং ভারত উভয়ের উচিত ছিল যে এই হাইকোর্ট চত্বর থেকে একজন সাক্ষীকে অপহরণ করে নিয়ে মানে বর্ডার পার করে দেয়া, যেখানে একটা বর্ডারে সেই আমরা দেখেছি ফেলানি নামে একটা দরিদ্র মেয়ে,
সে মেয়ে আর তার বাবা আসতেছিল তাকে গুলি করে হত্যা করতেছে, যেখানে একটা গরু পর্যন্ত আনা যায় না, আনা যায় না, সেখানে এত বড় জলজান্ত একজন মানুষকে কলকাতা পর্যন্ত নিয়ে গেল, কারা নিয়ে গেল এবং কারা নিয়ে ওইখানে রাখলো। তো তাদের তো অনুসন্ধান করা উচিত ছিল, তাদের সাক্ষীটা নেওয়া উচিত ছিল। যদি মানে আসলে বিষয়টা কি, সুষ্ঠু এবং ন্যায় বিচারের প্রথম কথা হচ্ছে সকল পক্ষের মতামতটাকে গ্রহণ করতে হবে। তো সেখানে তো আমরা এই শুধুমাত্র সুখরঞ্জন বালির ক্ষেত্রেই আমরা দেখলাম যে একটু হলেও এই বিচার নিয়ে সন্দেহের অবকাশ আছে।